আমার তো মনে হয় আইএসএফ মনে হয় এখন বিকল্প রাজনীতিতে ঢুকে গেছে। কারণ দেখুন, একটা সময় ছিল বিজেপি 70 ছিল, এখন তারা 30-এ নেমে এসছে। মানে বিজেপির সংখ্যা আস্তে আস্তে কমছে। কংগ্রেস এবং সিপিএম তারা পুরোপুরি শূন্য, তাদের মানে আর কোনো প্রাসঙ্গিকতাই নেই। মানে তাদের বিধানসভাতে মানে ভোটও নেই, কিছুই নেই, তাদের দলও নেই, প্রাসঙ্গিকতাই নেই। তারা শুধু নিজেদের মধ্যে মারামারি আর ওই চিল্লাচাল্লি করছে, কিছু তাদেরকে কেউ কিছু পাত্তাও দেয় না। কিন্তু আইএসএফ দেখুন, নওশাদ সিদ্দিকী এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী হচ্ছে একদম উজ্জ্বল নক্ষত্র, ব্যান্ড মানে উনি হচ্ছেন উজ্জ্বল নক্ষত্র। উনি এই মুহূর্তে আমাদের রাজনীতি, আমাদের যে ভারতবর্ষের যে রাজনীতি, তাদের উজ্জ্বল নক্ষত্র। আমি এটা বলছি, আপনাদের মাধ্যমে যদি এটা নওশাদ সিদ্দিকীর কাছে যায়, উনি শুনে হয়তো খুশি হবেন। এবং আমি সত্যি বলছি, উনি একজন উজ্জ্বল নক্ষত্র। এবং আগামী দিন আপনারা দেখবেন, যদি এই নওশাদ সিদ্দিকী যদি আরও কিছু ভালো ভালো নেতা তাদের দলে যদি আনতে পারে এবং এরকম যদি আরও যদি মানে মানুষের কাছে পৌঁছতে পারে, তাহলে আমার মনে হয় যে পরবর্তী আগামী দিনে 2026-এ যদি আইএসএফ নাও জিততে পারে, কিন্তু বিরোধী দলের তকমাটা কিন্তু পেতে পারবে। পুলিশ ভূমিকা নিয়ে কি বলবেন? দেখুন, পুলিশ তো বরাবরই, পুলিশ প্রশাসনকে এরকম বলাই আছে যে কোনো রাজনৈতিক দল হোক, সে বিরোধী হোক, তাকে ধরে ঢুকিয়ে দাও, তাদের বিভিন্ন ফৌজদারি মামলা, ক্রিমিনাল কেসে তাকে নিমজ্জিত। মানে এটা একটা স্ট্র্যাটেজি বলতে গেলে, যে সারাক্ষণ তাকে বিভিন্ন রকমের ফৌজদারি মামলা দিয়ে তাকে যে সারাক্ষণ কোর্টের মধ্যে দৌড় করাও, এবং তাহলে যারা মানুষের কাছে পৌঁছে না পারে, তারা যেন বিভিন্ন মিটিং মিছিল না করতে পারে, এবং তারা সারাক্ষণ ভয় থাকে। এটা সত্যি কথা, একদম বাস্তব কথা, এটা একটা স্ট্র্যাটেজি। সুতরাং সেই দিক দিয়ে দেখতে গেলে নওশাদ সিদ্দিকীকে তুমি যতই কেস দাও, সে কিন্তু দমবে না। আজকে এই হাইকোর্টে নওশাদ সিদ্দিকী বহুবার এসছেন, তারপরেও কিন্তু তিনি বিভিন্ন এই শহীদ মিনারে মিটিং করে গেছেন। আজকে আপনার ওই গোসাবা, ক্যানিং, ওই সব জায়গায় তারা মিটিং করছে, বিভিন্ন জায়গাতে আরও অন্যান্য যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সেখানে মিটিং করছে। এবং তিনি দেখিয়ে দিয়েছেন এবং তিনি দেখিয়ে দিচ্ছেন যে আগামী দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদিও বিরোধী যদি কেউ হয়ে থাকে, তাহলে আমার মনে হয় নওশাদ সিদ্দিকী। নওশাদ সিদ্দিকী যতটা দলের মিটিং না করছে, তার থেকে বেশি কিন্তু তিনি রক্তদান শিবিরে অংশগ্রহণ করছে। এবং এই রক্তদান শিবিরে অংশগ্রহণ দেখে আইএসএফের কর্মী সমর্থক যারা রয়েছে পশ্চিমবাংলায় ছড়িয়ে ছিটিয়ে, তারাও এই রক্তদান শিবিরের আয়োজন কিন্তু করছে। কি বলবেন? দেখুন, আমার এই বক্তব্য শুনে হয়তো অনেকের মনে হতে পারে যে আমি হয়তো নওশাদ সিদ্দিকীকে বেশি সাপোর্ট করি, কিন্তু আমি সেটা নয়। আজকে দেখুন, যে ভালো কাজ করবে তাকে তো ভালো বলতেই হবে, এটা তো কোনো মানে কথাই নয়। আজকে নওশাদ সিদ্দিকী এই যে দেখুন রক্তদান শিবির করছে, কত ভালো কাজ, কত মানুষের এতে উপকার আছে। আজকে আপনি দেখুন না, পশ্চিমবঙ্গের যে সরকারি হাসপাতালগুলো, তার কী অবস্থা। আজকে ডাক্তার নেই, ডাক্তারের অভাবে প্রসূতি রুগী মারা যাচ্ছে। আজকে মানে কোনো ট্রিটমেন্ট নেই। একটা কেউ কোনো শরীরে কোনো ক্ষত হলে তারা কি করবে, ট্রিটমেন্ট করতে গেলে আজকে ডাক্তারের সাথে তারা মারামারি করতে হচ্ছে। এই বর্ধমানের ঘটনা, বর্ধমান মেডিকেল কলেজে ডাক্তারকে ধরে মারছে, পুলিশের কর্মরত পুলিশকে ধরে মারছে। সেখান দিয়ে যদি নওশাদ সিদ্দিকী আছে রক্তদান শিবির করে যদি মানুষের কাছে সেই রক্তের পৌঁছে দিতে পারে এবং তাদের যদি মানুষের জীবন বাঁচাতে পারে, তাহলে তো সেটা সাধুবাদ দিচ্ছে মানুষ। মানুষ তো দেখতে পাচ্ছে নওশাদ সিদ্দিকী মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, এটা কিন্তু কারোর সহ্য হচ্ছে না। অনেক দলের এটা সহ্য হচ্ছে না। আপনাদের নওশাদ সিদ্দিকীকে দেখে শেখা উচিত। আজকে নওশাদ সিদ্দিকী যদি মানুষের কাছে পৌঁছতে পারে, তাহলে আপনারা পৌঁছতে পারছেন না কেন আপনাদের দিনকে দিন সংখ্যা কমে আসছে, আর এই নওশাদ সিদ্দিকীর আইএসএফের সংখ্যা বেড়ে যাচ্ছে। নওশাদ সিদ্দিকী আইএসএফের সবাই যুক্ত হয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই কিছু প্রাসঙ্গিকতা আছে। আমি এখনও বলছি, আগামী দিন ভারতীয় রাজনীতিতে নওশাদ সিদ্দিকীর একটা বিশাল বড় প্রাসঙ্গিকতা হতে চলেছে। 2026-এর ভোটে দেখবেন এই নওশাদ সিদ্দিকী আইএসএফ কত ভোট পাবে, বিপুল ভোট হয়তো পাবে। হয়তো তারা জিততে নাও পারে, হয়তো প্রধান বিরোধী হতে পারে, কিন্তু যাই হোক না কেন, আগামী দিন আইএসএফের এই ভারতীয় রাজনীতিতে একটা প্রাসঙ্গিকতা, একটা বিশাল বড় জায়গায় পৌঁছতে চলেছে। এবং সেটাই প্রত্যেকটা দল ভয় পাচ্ছে, এবং যেন তেন প্রকারানো এই আইএসএফকে এই নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, এটা তাদের মেইন লক্ষ্য। বারবার শুনে আসছি যে এই ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুব মিত্র লোক, এবং নরেন্দ্র মোদী একসময় গিয়েছিল আগের ভোটে যে আপকি বার ট্রাম্প সরকার। তো সেই ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতা আসার পরে 20 লক্ষ যে ভারতীয় আছে তাদের ভবিষ্যৎ অন্ধকারে। এবং তিনি বলছেন যে এই গ্রিন কার্ড হিসেবে যে ভারতীয় জন্মসূত্রে যে নাগরিকত্ব সেটা তুলে দেবে। তারপরে দেখলাম যে সেই জায়গায় তার শপথ গ্রহণে, দ্বিতীয়বার শপথ গ্রহণে আমাদের শত্রু দেশ চীন, সেই চীনের প্রধানমন্ত্রীকে ডেকেছে, আমাদের প্রধানমন্ত্রীকে ডাকেনি। এই প্রসঙ্গে আপনি এর থেকে তো প্রমাণিত হয়ে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প যেটা মুখে বলে সেটা কাজে করে না। তিনি বলেছিলেন যে আমি যখন আসবো ক্ষমতায়, আমি 100% শুল্ক বসাবো চীনের প্রতি। কোথায় গেল সেই কথাটা? তার নিজের কথাই তো, তার নিজের স্ট্যান্ডে তো তিনি ঠিক নেই। তিনি আজকে চীনকে ডাকছেন, চীনের ওকে ডেকে তাকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বসিয়ে রাখছেন, কিন্তু যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি তাকে সবথেকে বেশি সাপোর্ট করেছিলেন, তার রাজনৈতিক কেরিয়ারে, তার
দুবার এই টার্মে যেতে মানে ভারতীয়রা সব থেকে তাকে সাহায্য করেছিল। শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের ভারতীয়রা তারা অনেকে যোগ্য করেছেন যে এই যে ট্রাম্প যাতে ক্ষমতায়। একদম সেই তাদেরকেই, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে তিনি তার থেকে আলাদা করে রাখছেন, তার শপথ গ্রহণ থেকে তাকে ডাকছেন না, তাকে আমন্ত্রণ জানাচ্ছেন না। এর থেকে এটা প্রমাণিত হয় যে এই যে চীন সরকার এবং এই আমেরিকা সরকার দুজনে মিলিয়ে মিলিত হয়ে আছে এবং তারা মুখে যেটা বলে তারা কাজে সেটা করে না, এবং তারা প্রমাণ তারা নিজের মধ্যে দিচ্ছেন। এবং এই ধরনের বিচারিতা মানুষ সহ্য করবে না। এদেরকে আমি বলবো কোনোভাবে বিশ্বাস করবেন না। এরকম ধরনের অনেক কথাবার্তা এরা করে এবং এতে তাদের নিজেদের যে সরকার এবং সরকারের যারা মানুষ, তারা ওখানকার যে যারা সেই দেশের যারা নাগরিক, তারা এটাকে পছন্দ করছে না এবং সেই জন্য তারা চেষ্টা করছে এটার বিরুদ্ধে বিভিন্ন কোর্টে যাতে কীভাবে এটাকে আইনি লড়াই করা যায় সেটার জন্য তারা প্রস্তুত হচ্ছে এবং আশা করি সেটাকে তারা তৈরি করবে। এবং ট্রাম্প সরকারের যে বিভিন্ন রকম কর্মসূচি, এই ধরনের বিভিন্ন রকমের যে স্টেপসগুলো, সেগুলো আশা করি তিনি বন্ধ করতে পারেন, তারা বন্ধ করার চেষ্টা করবেন। বাংলাদেশ এবং ভারত বিভিন্ন জায়গা দেখছি কাঁটাতারের বেড়া দিচ্ছে এবং উত্তেজিত বাড়ছে, কি বলবেন? আজকে দেখুন, ভারতবর্ষের একটা বিশাল বড় দেশ এবং বাংলাদেশ খুবই ছোট্ট একটা দেশ। সুতরাং বাংলাদেশের সাথে ভারতের যে এই যুদ্ধটা, সেটা নিয়ে ভারত মানে কোনোভাবেই চিন্তিত নয়। কিন্তু ভারত চাইছে যে তাদের যে বর্ডারটাকে সেটাকে তাকে সিল করতে, কারণ বাংলাদেশের যে সামরিক তার থেকে আমরা কয়েক গুণ ভালো, কয়েক গুণ আমরা এগিয়ে আছি। তাদের সামরিকের সাথে আমাদের কোনো তুলনাই হয় না। কিন্তু তাদের যে চোরাচালানকারী, তাদের যে অনুপ্রবেশকারী, তাদের মধ্যে যে গরু পাচারকারী, তারা যাতে এই দেশে এই যে কাঁটাতার না থাকার সুযোগে যাতে ঢুকে না যেতে পড়তে পারে, সেই জন্য ভারত সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমাদের কাঁটাতারটাকে পুরো বর্ডারটাকে সিল করে দেওয়া, যাতে সেখান থেকে কোনোভাবে অনুপ্রবেশ না করতে পারে। আজকে একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের দেশের সুরক্ষা, সেই সুরক্ষাতে কিন্তু কোনোভাবে আপোষ করবে না আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমাদের জাতীয় সরকার। সুতরাং তারা সবার আগে সিআরপিএফ, বিএসএফকে বলে দিয়েছে যেন তেন প্রকারেণ রাতে হোক দিনে হোক এই বর্ডারটাকে পুরোপুরি সিল করতে হবে। বর্ডারে লাইট জ্বালাতে হবে, ক্যামেরা বসাতে, সিসিটিভি ক্যামেরা বসাতে হবে। কোনোভাবেই যেন চোরাচালানকারী, কোনোভাবে যেন কোনো অনুপ্রবেশকারী, গরু পাচারকারী তারা যেন ঢুকতে না পারে। তাই জন্য যত শীঘ্র সম্ভব বর্ডারটাকে সিল করতে হবে। এবং এখান থেকে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, একটা বার্তা দিয়েছেন, বর্ডার এরিয়ায় যারা থাকে মানুষজন, তাদেরকে মানে উত্তেজিত করা হচ্ছে ওখানে মারপিট করার জন্য, তারা যেন কোনোভাবে উত্তেজিত হবেন না। বিএসএফ এবং সিআরপিএফের উপর ভরসা রাখুন, তাদের ওপর ছেড়ে দিন, তারা বর্ডারটাকে সিল করবে। যদি কোনোভাবে তারা দেখে কোনো রকম উত্তেজনা সৃষ্টি হয়েছে, তারা সেই অনুযায়ী তারা স্টেপ নেবে, তাদের ওপর ছেড়ে দিন। আমি এটাই বলবো যে আমাদের দেশীয় আর্মি, ইন্ডিয়ান আর্মি হচ্ছে বিশ্বের এই মুহূর্তে তৃতীয় সামরিক শক্তি এবং তারা পারে না এমন কিছু হয় না। সুতরাং তারা যদি চেষ্টা করে পুরো ভারতবর্ষকে একদম নিরাপত্তার চাদরে মুড়ে দেবে। টোটাল বর্ডার পুরো এন্টায়ার ভারতবর্ষের মানচিত্র ধরে ধরে পুরো বর্ডার সিল হয়ে যাবে এবং কোনোভাবে কোনো অনুপ্রবেশকারী, কোনো চোরাচালানকারী এই ভারতে প্রবেশ করতে পারবে না। এবং ভারতে ঢুকে ভারতের মাটিকে একটা জঙ্গি কার্যকলাপ হিসাবে যেটা ব্যবহার করা, সেটা করতে পারবে না। সেটার জন্য আমার মনে হয় ভারতীয় যে ইন্ডিয়ান আর্মি এবং বিএসএফ এবং সিআরপিএফ আছে, এরা যৌথভাবে সেই কাজ করছে এবং তাদের উপর মানুষের আশা ভরসা আছে যে তারা নিয়ে কাজে পুরোপুরি সফল হবে এবং ভারতকে তারা সিকিউরিটি এবং সিকিউর হিসাবে রাখতে পারবে।